সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাভিউ সারাদিনের খবর স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর সংক্ষিপ্ত রূপে। প্রথমেই জানিয়ে দেব বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। সিলেটের গোলাপগঞ্জে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সেই ব্যাগ ভাসছিল হাওরের পানিতে। আজ রবিবার 15 মে সকাল 11টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের কালাকুনা গ্রামের সাবেক মেম্বার মহরুম আলীর দোকানের পেছন দিকে বাচাতৈল হাওর থেকে সেই মেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাচাতৈল হাওরের পানিতে একটি প্লাস্টিকের ব্যাগ ভাসতে দেখে স্থানীয়রা কালাকুনা গ্রামের সাবেক মেম্বার মহরুম আলীর দোকানের পেছন দিক থেকে সেই ব্যাগ পাড়ে তুলে এর ভেতর থেকে একটি নবজাতকের লাশ দেখতে পান। তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে গোলাপগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠিয়েছেন। ভেসে এসে একটি অজ্ঞাত নবজাতক মেয়ের মরদেহ এবং স্থানীয়রা সকাল 10টার দিকে পানিতে প্লাস্টিকের ব্যাগটি আসতে দেখেন। এ বিষয়ে গোলাপগঞ্জ থানার এসআই ফয়জুল করিম জানিয়েছেন, ওই শিশুর মরদেহ উদ্ধারের পর ওসমানীতে পাঠানো হয়েছে এবং শিশুটির দেহের ডিএনএ সহ বিভিন্ন স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। অব্যাহত বৃষ্টি আর উজান থেকে নেমে আসা সিলেটের নদ নদীগুলোর পানি বেড়েই চলেছে। প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারা এখন বিপজ্জনক অবস্থানে রয়েছে। এসব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির কারণে সিলেটের নিম্নাঞ্চল ইতোমধ্যেই তলিয়ে গেছে অনেকাংশে। চরম দুর্ভোগে পড়েছে মানুষ, তলিয়ে গেছে ফসলি জমিও। সিলেট পানি উন্নয়ন বোর্ড আজ রোববার সকালে নদীগুলোর পানি সীমার সর্বশেষ তথ্য জানিয়েছে। পাওয়ার তথ্য বলছে, আজ রোববার সকাল 9টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 1.22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীর পানি সিলেট পয়েন্টে গতকালের চেয়ে আজ বেড়েছে। গতকাল সন্ধ্যায় সিলেট পয়েন্টে পানি ছিল 10.51 সেন্টিমিটার। আজ সকালে পানি সীমা দাঁড়িয়েছে 10.62 সেন্টিমিটার। কুশিয়ারা নদীর পানি অমসিদ পয়েন্টে আজ সকালে বিপদসীমার 98 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এই নদীর পানি শেরপুর পয়েন্টেও বেড়েছে। গতকাল সন্ধ্যায় এই পয়েন্টে পানি সীমা ছিল 6.70। আজ সকাল 9টায় পানি সীমা হয় 7.73। পানি বেড়েছে ফেঞ্চুগঞ্জ পয়েন্টেও। এদিকে গোয়াইনঘাটের সারি নদী বিপদসীমার 0.5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির কারণে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানিগঞ্জ ও জকিগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলগুলো তলিয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় উপজেলা সদরের সাথে যোগাযোগের প্রধান সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে এবং শত শত ফসলি জমিও ডুবে গেছে। সিলেটের 5 উপজেলায় বন্যার্ত মানুষের জন্য 79 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। সুনামগঞ্জে খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। অস্থিরতা কাটেনি সয়াবিন তেলের, এরই মধ্যেই বেড়েছে পেঁয়াজের দামও। ক্রেতারা জানান, মাত্র 3 থেকে 4 দিনের ব্যবধানেই 10 থেকে 15 টাকা কেজিতে বেড়েছে পেঁয়াজের দাম। পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আলু এবং ডিমের দাম। হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় এই পণ্যগুলোর দাম বাড়ায় চরম অসন্তোষ প্রকাশ করছেন ভোক্তারা। খুচরা ব্যবসায়ীরা বলছেন, আড়ত থেকে তারা বেশি দামে কিনছেন, তাই তাদেরকেও বিক্রি করতে হচ্ছে বেশি দামে। আড়তদাররা বলছেন, আগের থেকে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। স্থলবন্দরের আশেপাশে ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত করে বেশি দামে বিক্রি করছেন। পাশাপাশি সরকার নতুন করে পেঁয়াজ ইম্পোর্ট করতে না দেয় বাড়ছে পেঁয়াজের দাম, তারা জানিয়েছেন। সরেজমিন সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টের কয়েকটি দোকানে দেখা যায় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে 38 টাকা দরে। মধ্যবাজার এবং কিচেন মার্কেট এলাকায় 40 থেকে 42 টাকায় বিক্রি হচ্ছিল। এদিকে নিত্যপণ্যের বাজার মনিটরিং এবং দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। সুনামগঞ্জ শহরের পশ্চিম বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। আজ দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানিয়েছেন, তারা প্রতিদিনই কোথাও না কোথাও অভিযান পরিচালনা করছেন। অভিযোগ পেলে অভিযান পরিচালনা করার ব্যবস্থা গ্রহণ করার কথাও জানিয়েছেন তিনি। মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের এসআইয়ের বাড়ির গোয়ালঘর থেকে 3টি গরু চুরির ঘটনায় 4 চোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার উপজেলার হিংজিয়া সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 4 চোরকে গ্রেফতার করে পুলিশ। এই সময় চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান আটক করা হয়। থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোররাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা কক্সবাজারের উখিয়া থানার এসআই সজীব দেবরায় এবং তার বড় ভাই সিদ্ধার্থ শঙ্কর দেবরায়ের বাড়ির গোয়ালঘর থেকে সার সহ 3টি গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। বুধবার সকালে সিদ্ধার্থ শঙ্কর গোয়ালঘরে গরু ছাড়তে গেলে বিষয়টি পরিলক্ষিত হয় এবং থানায় একটি মামলা দায়ের করেন। পরে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয়ভূষণ রায়ের দিক নির্দেশনায় পরিদর্শক আমিনুল ইসলামের নেতৃত্বে পরিমল চন্দ্র দাস এবং এসআই নাজমুল এবং এসআই আবুল আহমেদ সুজন সঙ্গীয় ফোর্স সহ
উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 4 জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। সিলেট ঢাকা মহাসড়কে আবারও ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। এবার সিলেটের ওসমানীনগর যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। আজ রবিবার ভোরে সিলেট ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার গয়ানঘাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বাস চাপায় নিহত মোটরসাইকেল আরোহী আব্দুল আল মামুন হাওলাদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার নদমুল্লা গ্রামের বাদল হাওলাদারের ছেলে। দুর্ঘটনার সময় তার সাথে থাকা মিরাজ হোসেন নামের আরেক যুবক আহত হয়েছেন এবং তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে বাস চালককে আটক করেছে পুলিশ। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিয়ে চাপা দেয় এবং মোটরসাইকেলে থাকা 2 আরোহী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেটের মেডিকেল হাসপাতালে নিয়ে আসার সময় আব্দুল আল মামুন পথিমধ্যে মৃত্যুবরণ করেন এবং গুরুতর আহত অবস্থায় মিরাজ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। মোটরসাইকেল আরোহী 2 জন স্থানীয় একটি ক্লিনিকে ঠিকাদারের কাজ করতেন বলে জানা গেছে। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে চলে যাচ্ছে জাতীয় পর্যায়ে। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই দিনটিকে বুদ্ধত্ব লাভের উৎসব পালন করে থাকেন। তাই 3 পার্বত্য জেলার রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন বৌদ্ধ সম্প্রদায় আজকের দিনটিকে নানা উৎসবের মধ্য দিয়ে পালন করছে। 3 দিনের কর্মসূচির মধ্যে রবিবার ছিল দ্বিতীয় দিন। সকালে রাঙামাটি নানিয়ার উপজেলার রত্নাঙ্কুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমার ধর্মীয় সূচনা করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এ সময় রাঙামাটি জেলা পরিষদ নানিয়ার থানার কর্মকর্তা সুজন হাওলাদার এবং বিহার পরিচালনা কমিটির সভাপতি কমলকান্তি চাকমা উপস্থিত ছিলেন। এ সময় পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় নির্দেশনা প্রদান করেন পুরমন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র সাবচুরের অধ্যক্ষ মহাস্থবির এবং রত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির। চট্টগ্রামের লোহাগড়ায় মারামারির মামলায় এজাহারভুক্ত আসামির বিরুদ্ধে এক পুলিশ কনস্টেবলের হাতের কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকাল 10টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের লালিরখিল এলাকায় এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় পুলিশ সদস্য সহ 3 জন আহত হয়েছেন। হাতের কবজি বিচ্ছিন্ন হওয়া পুলিশ সদস্যের নাম মোহাম্মদ জনি খান। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলি নোমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে ধরতে গিয়ে ওই আসামির দায়ের কোপে এক পুলিশ সদস্যের হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে। আরও 2 জন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পদ্মা সেতু উদ্বোধন করার কথা আগামী জুন মাসে বলেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম। এরপর সেতু কর্তৃপক্ষ রেলের অংশ বুঝিয়ে দিলে আগামী জুলাই মাস থেকেই সেতুতে রেল লাইন বসানোর কাজ শুরু হবে। পরবর্তী 6 মাসের মধ্যেই কাজ শেষ করার আশা করছেন তিনি। আজ রবিবার দুপুরে মুন্সিগঞ্জের মাওয়া অংশ রেল প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সব কথা বলেন রেলমন্ত্রী। তিনি আরও বলেন, চলতি বছরে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রেলের কাজ শেষ করা হবে। 2023 সালে ভাঙা পর্যন্ত কাজ শেষ হবে। ওই বছরের 26 মার্চ রেল লাইন উদ্বোধনের কথা রয়েছে। যদি কোনো কারণে তো সম্ভব না হয় তবে জুন মাসে উদ্বোধন করা সম্ভব হবে। রেল প্রকল্পের মূল কাজ শুরু হয় 2019 সালের প্রথম দিকে। এর মধ্যে করোনা পরিস্থিতির কারণে কিছুটা ধীরগতি আসে কাজে। যে হারে কাজ করার কথা ছিল সে হারে হয়নি, তবে একদিনের জন্য কাজ বন্ধ ছিল না। কুষ্টিয়ার খোকসায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গৃহবধূ বন্যা খাতুনকে গ্রামবাসী আটক করে পুলিশে দিয়েছে। জানা গেছে, উপজেলার খানপাড়া গ্রামে শনিবার দিবাগত রাতে পারিবারিক কলহের জের ধরে নিজের শোবার ঘরে গৃহবধূ বন্যা খাতুন তার স্বামী মিশন শেখকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেন। আহত স্বামীর আত্মচিৎকারে পরিবারের লোক প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন হলে রাতেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পেশায় রাজমিস্ত্রি মিশন গ্রামের আফজান হোসেনের ছেলে। আহত মিশনের ভাবি আঞ্জুয়ারা জানান, স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিনের মতো শনিবার রাতেও ঝগড়া হয়। এর জের ধরে মিশনের তার নিজের শোবার ঘরের মেঝে মাদুর পেতে শুয়ে পড়ে। ভোরের আজানের কিছু সময় আগে গৃহবধূ ব্লেড দিয়ে স্বামীর গলার ডান পাশে প্রায় 3 ইঞ্চি কেটে ফেলে। এই সময় মিশন চিৎকার দিলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। রাতেই গ্রামবাসী ঘাতক গৃহবধূ বন্যাকে আটক করে। পরে রবিবার সকালে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এতক্ষণ শুনছিলেন সারা দেশের বিভিন্ন খবর। এবারে আন্তর্জাতিক। পাকিস্তানের খাইবার পখতুয়া প্রদেশের উত্তর ওয়াজিস্তান জেলায় আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় শিশু ও 3 সেনা সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের রাতে দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে। আজ রোববার আত্মঘাতী এই হামলাটি হয়েছে। বিবৃতিতে বলা হয়, উত্তর ওয়াজিস্তানের মিরান শাহ এলাকায় আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটলে 3 সেনা সদস্য নিহত হন। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার বিবৃতিতে আরও বলা হয়, আত্মঘাতী ওই বোমা বিস্ফোরণে 3 সেনা ছাড়াও 3 শিশুরও প্রাণ গিয়েছে। হামলায় যে 3 শিশু প্রাণ হারিয়েছে তাদের বয়স
যথাক্রমে 4, 8 এবং 11 বছর বলে জানা গিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আত্মঘাতী বোমা হামলার নিন্দা জানিয়ে বিচারের প্রতিশ্রুতি এবং শিশু হত্যাকারীদের ইসলাম ও মানবতার শত্রু বলে অভিহিত করেছেন। পাকিস্তানের উত্তর ওয়াজিস্তান জেলাকে একসময় দেশটিতে জঙ্গিবাদের আতুরঘর মনে করা হতো। দেশটির আধা স্বায়ত্তশাসিত যে 7টি আদিবাসী অঞ্চল রয়েছে তার মধ্যে একটি হলো নর্থ ওয়াজিস্তান। পাকিস্তানি তালেবান হিসেবে পরিচিত টিটিপিকে উৎখাত 2014 সাল থেকে সেখানে সেনা অভিযান চলছে। তীব্র দাবদাহে নাকাল ভারত ও পাকিস্তানের বহু মানুষ। ভারতের বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের অনেক জায়গায় তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে গিয়েছে। দিল্লির তাপমাত্রা উঠেছে 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এমনকি জম্মুর মতো শহরেও 43.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড হয়েছে। একই সঙ্গে পাকিস্তানে চলছে তীব্র দাবদাহ। দেশটির সিন্ধু প্রদেশের জ্যাকোবাবাদে তাপমাত্রা ঠেকেছে 51 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র দাবদাহে দুই দেশের মানুষের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। এতক্ষণ শুনছিলেন সারা দেশের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। গত 24 ঘন্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছে 33 জন। সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 19,53,012 জন। এদিকে গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। এ যাবৎ করোনায় মোট মৃত্যু হয়েছে 29,127 জনের। আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতে বলা হয় ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন হাসপাতালে, বাড়িতে এবং উপসর্গবিহীন রোগী সহ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 269 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 18,99,419 জন। সারা দেশে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় 879টি ল্যাবে 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 3,884টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে 3,818টি। এই পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 1,40,48,775টি। এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।